প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম ঠিকানা। এখন শুরু করছি চতুর্থ অংশ। বাবা চিরদিন সংসারের প্রতি উদাসীন ছিল। মা যতদিন বেঁচে ছিল, একের পর এক সন্তান জন্ম দেয়াই যেন একমাত্র কাজ ছিল তার। যেই কোল থেকে নেমে একটা দাঁড়াতে শিখেছে, অমনি আরেকটা এসে জুড়ে বসেছে সেখানে। দেব ছাড়া পরিবারের কারো লেখাপড়া না শেখার এটাও কারণ। শিক্ষা যে মানুষের জন্য জরুরি, এই জ্ঞানটাও কেউ পায়নি উপযুক্ত সময়ে। সবাই আছাড় খেয়ে জেনেছে যে আছাড়ে ব্যথা লাগে। এজন্যই মানুষ হিসেবে ফ্যাসকেনরা একটু রুক্ষ। নিজেদের প্রয়োজনীয় কোনো কিছুই অর্জন করে নয়, কেড়ে নিতে শিখেছে ওরা। কারণ একটাই, ভালো মন্দের প্রভেদ কেউ বুঝিয়ে দেয়নি। এজন্যই মেয়েদেরকে সম্মান করা বা তাদের সাথে ভদ্র আচরণ করাও শেখেনি। দুর্বল স্বাস্থ্যের মা লিকে জন্ম দিয়ে দম নেয়ার সুযোগ পায়নি। তাকে মাটি দিতে না দিতেই বাবা ওদের খোয়ার দেখাশোনার জন্য কোত্থেকে এক মেক্সিকান মেয়ে ছেলে ধরে নিয়ে এলো। তার এক ছেলে ছিল কনের সমবয়সী। দিনে সংসারের ঘানি টানতে সারাক্ষণ ব্যস্ত থাকতো মহিলা। রাত কাটাতো ফ্যাসকেনদের যে কোনো একটাকে নিয়ে। বয়সের বাছবিচার করতো না। কনের বয়স যখন 11, তখন একদিন ওর সাথে বেরিয়ে আর ফিরে এলো না তার ছেলেটা। কৈফাত দিল কন ওকে নাকি কোমাঞ্চিরা ধরে নিয়ে গেছে। যদিও এড বিশ্বাস করেনি, কিন্তু লাভ নেই বুঝে ঘাটাঘাটিও করেনি। ঘটনার পর মাটাও একদিন হাওয়া হয়ে গেল। ফ্যাসকেনদের বাড়ি সেই থেকে পুরুষ সাম্রাজ্য। কিন্তু ক্ষতি যা হবার তা ততদিনে পুরোপুরি হয়ে গেছে। মেয়েদেরকে সেফ প্রয়োজন মেটানোর সামগ্রী ভাবতে শিখে ফেলেছে ফ্যাসকেনরা। কনও তারপর থেকে হিংস্র ভয়ঙ্কর হয়ে উঠল। বাড়ির কুকুরগুলো পর্যন্ত ভয়ে ওর 100 হাতের মধ্যে ঘেঁষত না। ফ্যাসকেনদের আজ যতটুকু হয়েছে তাতে সবারই কিছু না কিছু অবদান আছে। এখন অবশ্য ওয়েস্ট মেয়ারদের সম্পত্তি নিজেদের দখলে আনার একটা সুযোগ হাতে এসে গেছে। আগামীকাল ওই হারামির বাচ্চা খুনিটার পাওনা শোধ করে সেলিয়ার রান্স আর সোনার ভবিষ্যৎ পাকা করার ব্যবস্থা নিতে হবে। লি সেলিয়াকে বিয়ে করে বাসর রাত কিভাবে কাটায় একটা দেখার বিষয় হবে সেটা। কথাটা ভেবে মুখে হাসির আভাস ফুটল এডের। তখনই চিৎকার করে উঠল হার্ব, পেয়েছি এড, কন, জলদি এসো। সামনে ডান দিকের উঁচু এক জায়গার আড়াল থেকে ডাকটা কানে আসতেই সচকিত হয়ে ঘোড়া ছোটালো এড। কিছু দূর যাবার পর বাদিক থেকে আরেকটা ঘোড়ার শব্দ পেল। ওটা কনের ঘোড়ার শব্দ। একটু পর হার্বকে দেখতে পেল এড। ঘোড়া দাঁড় করিয়ে বসে আছে, নজর মাটিতে। তার দৃষ্টি অনুসরণ করে দুটো ঘোড়ার পায়ের ছাপ দেখতে পেল সে। পুরানো হয়ে গেছে বলে অস্পষ্ট, তবে খানিকটা আগে পিছে মন দিয়ে লক্ষ্য করে তিনজনেই নিশ্চিত হলো এটাই ওদের কাঙ্ক্ষিত টেইল। নিঃশব্দে পরস্পরের দিকে তাকালো তিন ভাই, দৃষ্টিতে নির্মম প্রতিশোধ নেবার জলজলে শপথ। 8 অস্বস্তিকর ঘুমে রাত পার করল ওয়েন ডেব্রাইট। একের পর এক দুঃস্বপ্ন দেখেছে সারা রাত। শেষবার দেখেছে 8 ফ্যাসকেন ঢাল বেয়ে গুহার দিকে উঠে আসছে। সবাইকে পরিষ্কার দেখতে পেয়েছে ও। চেহারা দেখে চিনতে পেরেছে ওদের। বাঁচার কোনো সুযোগ নেই আর বুঝতে পারছিল। এই সময় আচমকা ঘুম ভেঙে গেল। কিছু সময় চুপচাপ শুয়ে থেকে
ঘোর কাটানোর চেষ্টা করল যুবক। এখনো বেঁচে আছে বুঝতে পেরে ধীরে ধীরে স্বস্তি পাচ্ছে। একটু পর উঠে ঠান্ডা পানি খেলো, তারপর খাবার নিয়ে পড়ল। কয়েকদিনের মধ্যে আজই প্রথম পর্যাপ্ত খাবার খেতে পারল। খাবারের স্বাদও অনুভব করলো। কিছুক্ষণ পর গুহার বাইরে এসে বোল্ডারের পাশে দাঁড়ালো। দৃষ্টি মেলে দিল ঢেউ খেলানো বিস্তৃত দিগন্তে। ওরা কি 8 জনই আসবে একসাথে, নাকি রাঞ্চে থেকে যাবে কেউ কেউ? একসঙ্গে 8-8টা ফ্যাসকেনের মোকাবেলা করা কঠিন হবে জেনেও মনে মনে কামনা করলো ওয়েন। তাও ভালো, তবু যেন রাঞ্চে কাউকে রেখে না আসে ওরা। ওরকম অমানুষদের সাথে থাকার বিড়ম্বনা সইতে পারবে না মেয়েটি। সেলিয়া চলে যাবার পর প্রথমে খুব রাগ হয়েছিল যুবকের। তবে সময় বয়ে চলার সাথে সাথে মনের বিক্ষুব্ধ ভাব কমছে। মনে হচ্ছে মেয়েটির সব ছেড়ে আসতে না চাওয়া, তারপর ভয়ানক বিপদ মাথায় নিয়ে ওভাবে চলে যাওয়ার পেছনে যথেষ্ট শক্তিশালী যুক্তি আছে। সেলিয়া ওয়েস্টমেয়ারের মতো শিকড় অত গভীর হলে ওয়েন নিজেও হয়তো ফিরে যেত। বায়ে তাকালো যুবক। অনেক দূরে ছোটখাটো একটা ধুলোর মেঘ চোখে পড়ল। ভালো করে দেখে নিশ্চিত হলো কয়েকটা ঘোড়া একসাথে চললেই অমন ধুলো ওড়ার কথা। কিছুক্ষণ পরপর ঢেউ খেলানো প্রান্তরের খাদে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে গেলেও আবার উদয় হচ্ছে পরের উত্থানে। এগিয়ে আসছে। কারা হতে পারে? কোমাঞ্চি না ফ্যাসকেন? মন বলল ওটা পরেরটা। ভুরু কুচকে তাকিয়ে রইল ওয়েন। জীবনে অনেক দেখেছে ও। মাইলের পর মাইল ছোটার পর প্রতিবারই মনে হয়েছে যেখানে ছিল সেখানেই যেন রয়ে গেছে। কোনো অগ্রগতি ঘটেনি, কোথাও শিকড় গাড়তে পারেনি। বিমর্ষ হয়ে ভাবল, কি লাভ তাহলে ছোটাছুটি করায়? ওর তো কোনো ভবিষ্যৎ নেই, কোথাও যাবার নেই। সেলিয়া ওয়েস্টমেয়ারের মতো কোনো অবলম্বন নেই। একটা প্রিয় পরিবেশ, কিছু সুখচিতি, নিজস্ব ঠিকানা, অবলম্বন, জীবন বিলিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অথচ তেমন কিছুই নেই ওর জীবনে। জীবনে কিছু অর্জন করেনি ওয়েস্ট ডেব্রাইট। ওর বাবাও নয়। এক ভাড়া খামারে জন্ম ওর। ফসলের 3/2 খরচ হয়ে যেত ভাড়া মেটাতে। বাবা তার সন্তানদের নিয়ে ভবিষ্যতের সুদিনের আশায় অমানসিক পরিশ্রম করত সেই ফার্মে, কিন্তু ফসল হয়নি। সবাইকে নিঃস্ব রেখেই একদিন অন্য জীবনে চলে গেল সে। মা, ভাই বোনদের শহরে একটা ভাড়া করা জীর্ণ শ্যাকে রেখে ওয়েন কাজ নিয়েছিল কলোরাডোর পশ্চিমে। বুড়ো অর্চার্ডের আউটফিট পাহারা দেওয়ার কাজ। মাসে মাসে টাকা পাঠিয়ে দিত মাকে। কয়েক বছর পর হতাশ হয়ে একদিন দেখল সে ও বাবার মতো একই ঘূর্ণি পাকে পড়ে গেছে। একবার মহামারীতে আক্রান্ত হয়ে ভাই বোন সব মরে গেল। মা বিয়ে করে চলে গেল আরেক সংসারে। পিছুটান হারিয়ে নিজের পথ ধরল ডেব্রাই। সেই থেকে ছোটার শুরু। মেক্সিকোর সেলাইতে সিলভার মাইনিং করত। টের পেয়ে রুবেল রুরেলরা তাড়া করে সীমান্ত পার করিয়ে ছাড়ল। কলোরাডোয় লাইন রাইডিংয়ের সময় ওখানকার ভলান্টিয়ারদের সাথে ঝগড়ার ফলে সংঘর্ষে জড়িয়ে পড়ে নিউ মেক্সিকোর লা গরিয়েটা পাশে আহত হয়ও। সেই ঘা শুকায় দীর্ঘদিন পর, কিন্তু ততদিনে কাজে অনীহা এসে গেছে। দক্ষতার অভাব নয়, কাজের কথা ভাবলেই কেমন এক পিছুটান দেখা দিত ওর মধ্যে। সন্তুষ্ট থাকতো, এই বুঝি কাজের নামে আবার কোন ঘূর্ণি পাকে জড়িয়ে পড়ল বাবার মতো, আর মুক্তি পাবে না সেখান থেকে। আজ ওয়েনের মনে হচ্ছে ওর উদ্দেশ্যহীন জীবন টেইলের এখানেই সমাপ্তি। বাবার তো তবু একটা পরিবার ছিল, ওর তাও নেই। থাকার মধ্যে কার্লোস মিগুয়েল পরিবারের সাথে ঘনিষ্ঠতা সেটুকুও শেষ করে দিয়ে
সেটুকুও শেষ করে দিয়েছে দুর্বৃত্ত ওবি ফাস্কেন। হতাশা গ্রাস করল ওকে। ধুলোর মেঘ অনেক এগিয়ে এসেছে। কয়েকবার চেষ্টা করেও 3-এর বেশি রাইডার দেখতে পেল না ও। লোকগুলোর এগোনোর ভঙ্গি দেখে বোঝা যায় ইন্ডিয়ান নয়, ওরা সাদা। চলার ভঙ্গিটা সেরকমই, অনেক দূরে আছে এখনো। সূর্য প্রায় মাথার উপর উঠে এসেছে। রিমের উপর দিয়ে এসে ওর মাথা, ঘাড়, পিঠে জ্বালা ধরিয়ে দিচ্ছে গনগনে রোদের তাপ। চুলের নিচ থেকে ফোঁটা ফোঁটা ঘাম গড়াচ্ছে। শার্ট ভিজে উঠেছে। জায়গা ছেড়ে গুহায় সরে এলো। চোখ বন্ধ করে শুয়ে থাকলো। এখন আর কিছু করার নেই। ঘোড়াটা এখনো এত ক্লান্ত আর দুর্বল যে 3 খুনিকে পেছনে ফেলে বেশি দূর যেতে পারবে না। যা করার এখানে থেকেই করতে হবে। ওদের হাত থেকে বাঁচতে হলে সঠিক পরিকল্পনা করে লড়তে হবে। ভুল করা চলবে না। শক্তির ভারসাম্য কোনো মতে কমিয়ে আনতে পারলে তবেই সরে পড়ার সুযোগ আসবে। অন্ধকারে উত্তরে চলতে থাকলে সকাল হবার আগে ফাস্কেনদের ওর টেইল খুঁজে পাবে না। ফাস্কেনরা ওর টেইল খুঁজে পাবে না। তারপরেও যদি আবার তাড়া করে আসে শয়তানের দল, আরেকটা আশ্রয় খুঁজে নিয়ে লড়া যাবে। এভাবেই এগোতে হবে। উঠে পড়ল যুবক। গুহা থেকে বেরিয়ে এসে দাঁড়ালো পাথরের পাশে। রোদের অসহ্য তাপ অগ্রাহ্য করে তাকালো সামনের দিকে। বেশ কাছে এসে পড়েছে শত্রু। টেইল পরীক্ষা করছে। আরো কিছু দূর এগিয়ে নিজেদের মধ্যে শলা পরামর্শ করে ছড়িয়ে পড়ল লোকগুলো। প্রথম থেকে এ পর্যন্ত কয়েকবার চলাচলের ফলে ওখানে অনেকগুলো টেইল ওদেরকে বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। অবশ্য বেশি সময় লাগলো না। আলাদা আলাদা এসে পাহাড়ের নিচে যেখান দিয়ে উপরে আসা যাওয়া করেছে ও, সেখানে মিলিত হলো 3 জনে। ডেব্রাইট জানে এখন ওকে কি করতে হবে। ওদেরকে এখানে টেনে আনা ছাড়া উপায় নেই। নইলে গুহা ছাড়িয়ে উপরে উঠে যাবে ওরা। ওখানে লুকিয়ে রাখা ঘোড়া ঠিকই দেখে ফেলবে। শেষ পর্যন্ত যুদ্ধে জিতলেও বাঁচা যাবে না তাহলে। কোমাঞ্চি দেশে পায়ে হেঁটে কোনো সাদা মানুষ বাঁচতে পারে না। রাইফেলটা নিয়ে এলো। লো লোড পরীক্ষা করে তাকালো এদিক ওদিক। পাথরের খাঁজে এক ছিদ্রের জায়গা পেয়ে সেখানে শুয়ে রাইফেল তাক করলো নিচের দিকে। রেঞ্জ, বাতাসের বেগ, বুলেটের নিম্নগতি ইত্যাদি মনে মনে হিসাব করে নিয়ে সামনের রাইডারের উপর সাইট স্থির করলো। তার সামান্য বাদিক ঘেঁষে পাঠিয়ে দিল একটা বুলেট। ঝাঁকি খেয়ে লাফিয়ে উঠল রাইফেল। নিস্তব্ধ পাহাড়ের এবড়ো খেবড়ো দেয়ালে বাড়ি খেয়ে কয়েক গুণ জোর আওয়াজ উঠল গর্জনের। সামনের ঘোড়াটা আচমকা থমকে দাঁড়িয়েই পিছিয়ে যাবার চেষ্টা করলো। সামনেই কোনো র্যাটল সাপ দেখেছে পশুটা। পর মুহূর্তে সামনের পা মাটি ছেড়ে সামান্য উঠে গেল ওটার। হাঁটু মুড়ে কাত হয়ে গড়িয়ে পড়ল। খরগোশের ক্ষিপ্ততায় রাইডার লাফিয়ে পড়ল ওটার পিঠ থেকে। পাথর ঝোপঝাড় খুঁজতে লাগলো আড়াল নেবার জন্য। দেখা দেখি অন্য দুজনও ব্যস্ত হয়ে পড়েছে একই কাজে। ওদের দুটো ঘোড়া সুযোগ পেয়ে এক ছুটে অন্তত 200 গজ দূরে পালিয়ে গেল। আর কোনো শব্দ নেই দেখে নিশ্চিন্ত মনে চড়ে ঘাস খেতে শুরু করেছে ওখানে। এদিকে গুলি খাওয়া ঘোড়াটা তীব্র আক্ষেপে বার কয়েক পা ছুঁড়ে নিথর হয়ে গেল। ওয়েন নড়ল না। এক দৃষ্টিতে কে কোথায় লুকিয়েছে সেসব জায়গায় নজর রাখতে লাগলো। নড়াচড়া নেই ওদিকে কোথাও। সময় গড়িয়ে যাচ্ছে। ঘোড়া দুটো চড়তে চড়তে একসময় একটা শুকনো নালার খাদে অদৃশ্য হয়ে গেল। সম্পূর্ণ এলাকা আবার আগের মতো প্রাণীশূন্য মনে হচ্ছে এ মুহূর্তে। ফ্যাসকেনদের একটা ঘোড়া আছে বটে, তবে থেকেও নেই ওটা। ওয়েন নিশ্চিত বেটারা ওর অবস্থান ঠিকই বুঝে ফেলেছে। এখন হামলার পরিকল্পনা নিয়ে ব্যস্ত।
অন্ধকার ঘনিয়ে এলে আসবে ওরা, এই পরিষ্কার দিনের আলোতে নয়। নয় একসময় দিন শেষ হয়ে গেল। পশ্চিম আকাশ বাহারি রঙের মায়াজাল ছড়িয়ে ধীরে ধীরে ধূসর হয়ে উঠল। তবু নিচে কোনো নড়াচড়ার আভাস দেখতে পেল না ওয়েন ডেব্রাইট। আর কিছুক্ষণের মধ্যে এগিয়ে আসবে ফ্যাসকেনরা, জানে। কিন্তু সেই পর্যন্ত দাঁড়িয়ে থেকে ওদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার কোনো ইচ্ছা নেই ওর। সরে পড়াই ঠিক করল। তবে তার আগে আলো আরো খানিকটা কমতে হবে। একইভাবে নিশ্চল পড়ে থাকলো যুবক, চোখ পাহাড়ের নিচের দিকে। দৃষ্টিসীমা যখন 100 গজেরও নিচে নেমে এলো তখন উঠল। তাড়াহুড়ো না করে রিমের নিচের দেয়ালে পিঠ ঘেঁষে এক পা করে গুহার কাছ থেকে দূরে সরে চলল। ও তরফের কোনো নড়াচড়া এখনো চোখে পড়ছে না, শব্দ আসছে না কোনো কিছুর। দুপক্ষই যেন একে অপরকে ধোঁকা দিতে বিপজ্জনক খেলায় মেতেছে। শত্রুপক্ষ জানে আহত সিংহের অবস্থা ওয়েনের, সামান্য অসতর্ক হলেই লাফিয়ে পড়বে ঘাড়ে। তাই প্রতি মুহূর্তের জন্য তাই ভীষণ সতর্ক তারা। যতই দুর্ধর্ষ হোক, নিজেদের নিরাপত্তার কথা প্রতি মুহূর্তের জন্য মাথায় রাখতে হচ্ছে। 50 ফুট, তারপর 100 ফুট সরে এসেও থামল না ডেব্রাইট। সরতে থাকলো একইভাবে। যখন বুঝলো গুহামুখ থেকে অন্তত 200 গজ আসতে পেরেছে তখন থামল। এর মধ্যে দিনের শেষ আলোর চিহ্ন মুছে গিয়ে তারা ফুটেছে আকাশে। এতক্ষণ রাইফেল আঁকড়ে ধরে রাখায় আঙুলের প্রতিটি গিট টনটন করছে, তবু ঢিল দিল না। বাতাসে কান পেতে থাকলো। কয়েক মুহূর্ত পর মনে হলো এক টুকরো পাথর গড়িয়ে গেল নিচের দিকে। আবার সব চুপচাপ। চোখ যখন দেখতে পায় না, কান শুনতে পায় না, তখন আরেকটা ইন্দ্রিয় জেগে ওঠে ওয়েনের। ছোটবেলা থেকে নানান বৈরী পরিস্থিতিতে পড়ে এটা আয়ত্ত করেছে। এই মুহূর্তে সেই ইন্দ্রিয় সক্রিয় হয়ে উঠেছে ওর। তাই টের পেল ঘাড়ের খাটো খাটো চুল সব খাড়া হয়ে উঠেছে। রিমরকের দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে ও, নিশ্চল হয়ে। আবার একখণ্ড পাথর গড়িয়ে নামার শব্দ শুনতে পেল। এক ঝলক ঠান্ডা বাতাস বয়ে গেল রিমের গা ছুঁয়ে। শরীরে শিরশিরে অনুভূতি জাগল। ঘামে ভেজা শার্টের কারণে না, আতঙ্কে, মৃত্যুর কথা ভেবে। কান খাড়া রেখে শত্রুর কৌশল নিয়ে ভাবতে বসলো যুবক। ওর ধারণা একজন নিচ থেকে সোজা উঠে আসবে, বাকি দুজন উপরে উঠে দুপাশ থেকে এগিয়ে আসবে। এভাবেই যদি ওরা আসার পরিকল্পনা করে থাকে, তাহলে ডান দিক থেকে যে আসবে তার সাথেই প্রথম দেখা হওয়ার সম্ভাবনা। কারণ যেখান থেকে গুলি ছুঁড়েছিল সেখান থেকে 200 গজ ডানে সরে এসেছে ও। এর মধ্যে আচমকা একটা শব্দ কানে এলো, কিন্তু তা এতই সামান্য যে কিসের শব্দ বোঝা গেল না। শব্দের উৎসের দিকে ঘুরে গেল ও, সাথে রাইফেলও। প্রায় ফুট 40 দূরে খুব অস্পষ্ট একটা কিছু মনে হলো নড়ছে। শব্দটা আবার হলো। রিমের গায়ে কাপড়ের ঘষা লাগার শব্দ ওটা। সেই সাথে ধীর গতিতে এগিয়ে আসতে থাকা অস্পষ্ট কাঠামোর বালি কাকর মারানোর মুড়মুড় আওয়াজ। চূড়ার দিক থেকে আচমকা একটা নিশাচর পাখি তীক্ষ্ণ কণ্ঠে ডেকে উঠেই ডানা ঝাপটে উড়ে গেল। চমকে উঠল ওয়েন ডেব্রাইট। হাতের অস্ত্র চট করে জায়গায় উঠে এলো। কাজটা করতে গিয়ে নিশ্চয় কিছুটা শব্দ করে ফেলেছে ও। সামনের কাঠামোটা হয়তো থেমে পড়েছে সেজন্য। এখন আর কোনো শব্দ শোনা যাচ্ছে না, থেমে গেছে। অপেক্ষায় আছে ডেব্রাইট। দম ছাড়তেও ভয় পাচ্ছে। ও কি ফ্যাসকেনদের দক্ষতা হিসেব করতে ভুল করেছে? নিজের ক্ষমতা বাড়িয়ে দেখেছে? কি হবে যদি ওরা ওকে দেখে ফেলে থাকে?
এখন যদি একজন নিচ থেকে, একজন পাশ থেকে, আরেকজন চূড়ার দিক থেকে এগিয়ে আসে, কি করবে ও তাহলে? ভাবনাটা উড়িয়ে দিতে চাইল। যদি তাই হতো, তাহলে এতক্ষণে ও মরে লাশ হয়ে যেত। ওয়েনের ধারণা অতখানি ধূর্ত বা কৌশলী নয় ফস্কেনরা। আবার হলো শব্দ, আরও এগিয়ে এসেছে অস্পষ্ট কাঠামো। এখন 30 ফুটেরও কম দূরে ওটা। অপেক্ষা অসহ্য হয়ে উঠছে ওয়েনের। দেহের প্রতিটি নার্ভ এই ভয়ঙ্কর পরিস্থিতির অবসান চাইছে, উত্তেজনায় ফেটে পড়তে চাইছে। এমন সময় হঠাৎ করে বাতাস দিক পরিবর্তন করলো এবং তখনই ওয়েনের নাকে এসে ঝাপটা মারল একটা বোটকা গন্ধ। ঘাম, ধুলো, বালি, তামাক, অপরিষ্কার পোশাক ইত্যাদির মিলিত দুর্গন্ধ। তার সাথে 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 আছে ঘামে ভেজা বুটের কটুগন্ধ। দিনের আলোয় শত্রুর মোকাবেলা করা যত সহজ, অন্ধকারে তা ততই কঠিন। বিশেষ করে যখন শত্রুর সংখ্যা বেশি এবং প্রথমে কার সাথে মোকাবেলা হতে যাচ্ছে তা অজানা, তখন তো ডবল কঠিন। একেবারে কয়েক হাতের মধ্যে চলে এসেছে অববটা। রাইফেলের ব্যারেল দিয়ে আচমকা ছায়ামূর্তির পেটে জোরে গুঁতো মেরে বসল ডেবরাই। এমন অভাবিত ভাবে আক্রান্ত হয়ে ভয়াত্ম গোঙানি বেরিয়ে এলো লোকটার গলা দিয়ে। ব্যথায় দেহ দুভাজ হয়ে এলো। ওরই মধ্যে প্রাথমিক বিস্ময় কাটিয়ে উঠল আক্রান্ত লোকটা। খপ করে ওর রাইফেলের ব্যারেল দুহাতে আঁকড়ে ধরে প্রচণ্ড শক্তিতে উল্টো ধাক্কা মারল। দুর্বল শরীরে তাল সামলাতে পারল না ওয়েন। পিঠ, মাথা, পেছনের পাথরে জোরে ঠুকে গেল। চোখে সর্ষের ফুল দেখল। কোনটাকে মারছে না জেনে প্রথমেই গুলি করার ঝুঁকি নিতে চায়নি বলে এখন আফসোস হচ্ছে। শত্রুও কম শেয়ানা নয়। ব্যারেল দেহের পাশে এক হাতে চেপে ধরে অন্য হাতে অস্ত্র বের করার চেষ্টা করছে মরিয়া হয়ে। বুঝতে পেরে দ্বিধা ঝেড়ে ফেলল ওয়েন। রাইফেল ছেড়ে নিমেষে হোলস্টার থেকে রিভলভার বের করে আনলো। রাইফেল ছেড়ে দেয়ায় এদিকে কোনো অবলম্বন থাকলো না। ফলে ব্যাটা একটু বেসামাল হয়ে সামনে ঝুঁকে এলো। তখনই ট্রিগার টিপে দিল। কয়েক ফুট পিছিয়ে গেল শত্রু চিৎকার দিয়ে। প্রতি আক্রমণের লক্ষণ নেই অপর পক্ষের। তারাভরা আকাশের জমিনে শত্রুর কাঠামো দেখতে পাচ্ছে ওয়েন। চার হাত পায়ে হামাগুড়ি দেবার মতো করে দেহের ভারসাম্য রক্ষার চেষ্টা করছে সে। তার কষ্ট করে শ্বাস টানার ঘরঘর শব্দ শোনা যাচ্ছে। কান খাড়া রেখে তীক্ষ্ণ চোখে লোকটার দিকে তাকিয়ে আছে ওয়েন। 100 গজ মতো নিচে কারো পা হরকানোর আওয়াজ কানে পৌঁছল। দ্রুত হ্যাঁচড়ে পাচড়ে ঢাল বেয়ে উঠে আসছে কেউ। একই সময় ছুটন্ত পায়ে বাড়ি খেয়ে পাথরের টুকরো ছিটকে পড়ার শব্দ হলো। বাদিক থেকেও ছুটে আসছে আরো একজন। এতক্ষণ ওর প্রথম অবস্থান লক্ষ্য করে নিঃশব্দে এগোচ্ছিল, কিন্তু গুলির শব্দে ও যে অবস্থান পাল্টেছে তা বুঝতে পেরে দ্রুত পৌঁছার চেষ্টা করছে। সতর্কতা কমে গেছে। ওরা এসে পড়ার আগেই এদিকের কাজ শেষ করতে হয়। কঠিন গলায় সামনের লোকটাকে বলল যুবক, তোমার নাম কি? উত্তর নেই। দাঁতে দাঁত চিবিয়ে আবার বলল, এই কুত্তার বাচ্চা, কথা না বললে তোর মাথা উড়িয়ে দেব। কি নাম? মুহূর্তখানেক পর যন্ত্রণাকাতর স্বরে উত্তর এলো, আমি হার্ব। সাথে কে কে আছে? এড আর কন। ওরা তোমাকে ঠিকই ধরে ফেলবে, তারপর ইন্ডিয়ানদের মতো কষ্ট দিয়ে ধীরে ধীরে খুন করবে। তোমার এই বীরত্ব তখন কোনো কাজে লাগবে না, হারামির বাচ্চা। সে তখন দেখা যাবে। খেকিয়ে উঠল, আর সবাই কোথায়? জবাব নেই। বুড়ো আঙুলের চাপে নিঃশব্দে হামার রিলিজ করে পরক্ষণেই আবার শব্দ করে টানলো ওয়েন। কাজ হলো এতে। নিচু স্বরে ধীরে ধীরে জবাব এলো এবার। ওয়েস্ট মেয়ারদের বাড়িতে। মেয়েটিও ওদের সাথে? হ্যাঁ। ওর উপর অত্যাচার চালিয়েছ তোমরা? অত্যাচার চালাবো কেন? ও তো লিকে বিয়ে করতে যাচ্ছে। রাগ বেড়ে যাচ্ছে ডেব্রাইটের। ও জানে
বাধ্য না হলে সেলিয়া ওয়েস্টমেয়ার এই অসভ্য জানোয়ারদের কাউকে বিয়ে করতেই পারে না। আর ওকে রাজি করার মতো জঘন্য নিকৃষ্ট পন্থাও ফাসকেনরাই ভালো জানে। মুখ এগিয়ে নিল ও হার্বের দিকে। লিকে বিয়ে করতে তোমরা ওকে রাজি করালে ফাদারের সামনে আসল কথাও ঠিকই ফাঁস করে দেবে। আহত লোকটা চিচি করে উঠল দুর্বল গলায়। তা কেন? ফাদার যদি জাস্টিস অব দি পিস হয় আর সে যদি হয় ডেভ ফাসকেন, তাহলে ওর রাজি হওয়া না হওয়ার কিছু না হয় কিছু এসে যায় না। শেষ কথাগুলো বলার সময় কয়েকবার হেসকি তুলল হার্ব। গলা বুঝে আসছে, ঘর ঘর শব্দ উঠছে নিঃশ্বাসের সাথে। হঠাৎ কাত হয়ে ঢলে পড়ল সে। হাঁ করে শ্বাস টানছে। তার মাঝেও দুদিক থেকে শত্রুর এগিয়ে আসার শব্দ শুনতে পাচ্ছে যুবক। ফিসফিস করে জিজ্ঞেস করলো ও হার্বকে, সোলব্বে আসছে কে? জবাব এলো না। বাঁকাচোরা হয়ে পড়ে আছে সে, নিশ্চল নিশ্চুপ। মারা গেছে না জ্ঞান হারিয়েছে দেখার দরকার মনে করল না যুবক, কারণ তাতে কিছু যায় আসে না ওর। লোকটার লড়াই করার ক্ষমতা নেই, ওর প্রতি হুমকি হয়ে দাঁড়াতে পারবে না সে, সেটাই বড় কথা। এখন ওর লড়াই দুইয়ের বিরুদ্ধে। কোনোভাবে যদি পার্থক্যটা আরেকটু কমানো যায়। নিচ থেকে ঢাল বেয়ে উঠতে থাকা লোকটা খুব কাছে এসে পড়েছে। ফোঁসফোঁস করে নিঃশ্বাস পড়ছে তার। ধীরে খুব সাবধানে সরে গেল ওয়েন ডেব্রাইট। নিঃশব্দে চলার কারণে গতি খুবই মন্থর। 25-30 গজ সরে এসেছে। তখনই হার্বের দিক থেকে বিস্ময়সূচক একটা আওয়াজ কানে এলো ওর। তাকে খুঁজে পেয়ে তার উপর ঝুঁকে দেয়াশালাইয়ের কাঠি জ্বালিয়েছে অন্য দুজন। ফসফরাসের আলোয় লোক দুটোর চেহারা দেখা গেল। এই সময় ওয়েনের খেয়াল হলো রাইফেলটা ওখানেই ফেলে এসেছে সে। তাড়াহুড়োয় রিভলভার তুলল, কিন্তু ট্রিগার টেপা হলো না। হামার টানার আগেই ব্যাটারা দেশালাই নিভিয়ে ফেলায় লক্ষ্য স্থির করা অসম্ভব হয়ে পড়েছে। নিচু স্বরে কথা বলছে ওরা, কিছু বোঝা যায় না। তবে ব্যাটাদের মনের অবস্থা বুঝতে গবেষণার দরকার পড়ে না। ওয়েন ডেব্রাইট টলিয়ে দিয়েছে ফ্যাসকেনদের আত্মবিশ্বাস। একের পর এক আঘাত করে চলেছে। প্রথমে গেছে ওবি, এবার হার্ব। পরিবারের দুটো তরতাজা সদস্য নেই হয়ে যাওয়ায় ও দুটোর কি অবস্থা হয়েছে একবার দেখতে পেলে হতো। নিশ্চয় ওর উপর আক্রোশের পরিসীমা নেই ব্যাটাদের। কোনো শব্দ পাচ্ছে না ওয়েন ডেব্রাইট। নিচু হয়ে বুট খুলে ফেলল, শার্টের বোতাম খুলে দুপাটি দুদিকে ভরল। ক্যাকটাসের কাটা ঢুকে বা ধারালো পাথরে পা কেটে ফালি ফালি হয়ে যাবে, তবু নিঃশব্দে চলতে পারাই এখন বেঁচে থাকার একমাত্র উপায়। তাছাড়া শব্দ কম করে আগের চাইতে দ্রুত চলতে পারবেও। নিজের পায়ের শব্দ না হলে ওদের আসার শব্দ স্পষ্ট শুনতেও পাবে। তৈরি হয়ে পা চালালো। কাটা ঢুকে পা ঝাঁঝরা হয়ে গেল পাথরের ঘায়ে ফালি ফালি, তবু থামল না। গুহামুখ থেকে চূড়ায় যাবার টেইলের দূরত্ব আজ মনে হচ্ছে দ্বিগুণ হয়ে গেছে। উপরে ভালো জায়গা দেখে অবস্থান নিতে চাইছে ডেব্রাইট, অথচ পোয়া মাইল পেরিয়ে আসার পরও ওটার দেখা নেই। অন্ধকারে টেইল প্রায় ফেলেই যাচ্ছিল। খেয়াল হতে থামল। নিশ্চিত হয়ে 20 ফুটের মতো উপরে উঠল সাবধানে। বড়সড় একখণ্ড পাথরের আড়ালে পা মুড়ে বসে পড়ল গলা বাড়িয়ে। উঁচুতে ভালো অবস্থান পাওয়ায় এখন সেটা কাজে লাগানোর সুযোগের আশায় অপেক্ষা করতে থাকল। 10 অধীর অপেক্ষার যেন শেষ নেই। মাঝে মাঝে নিরাশা চেকে ধরতে চাইছে। দুর্বলতা প্রায় গ্রাস করতে চাইছে মস্তিষ্ককে। আচ্ছন্ন হয়ে আসতে চাইছে দৃষ্টি। সেলিয়া ওয়েস্টমেয়ারের বেঁধে দেয়া ব্যান্ডেজ ভেজা লাগছে।
হার্বের সাথে ধস্তাধস্তির সময় আঘাত লেগে নতুন করে রক্ত পড়তে শুরু করেছে। তবু কিছু করার উপায় নেই এখন। অথচ শরীরের প্রতি ফোঁটা রক্ত সংরক্ষণ করা এখন খুব দরকার। ও জানে কোনো কারণে ফ্যাসকেনদের সাথে হাতাহাতি লড়াই করতে হলে পরাজয় অবসম্ভাবী। কান খাড়া করে আছে যুবক, শ্বাস টানতেও ভয় পাচ্ছে। ফ্যাসকেনরা এখন নিঃসন্দেহে বহুগুণ সতর্ক। হার্বের মৃত্যু ওদের উগ্রতা দূর করে দিয়েছে। নিজেদেরকে আর অজেয় ভাবছে না। তবে মরিয়া যে হয়ে উঠেছে তাতেও কোনো সন্দেহ নেই। এক একবার উপরে উঠে ঘোড়া নিয়ে পালাবার ঝোঁক চাপছে ওয়েনের মনে। কিন্তু সেটা আত্মহত্যার নামান্তর হবে জেনে সামলে নিচ্ছে। আগে ওদেরকে একেবারে থামিয়ে দেয়া এখন খুবই জরুরি। নইলে কালকের মধ্যেই আবার ধরা পড়ে যাবে সে। তখন হয়তো কোনো সুযোগই আর পাওয়া যাবে না। রাইফেলটা পড়ে আছে যেখানে হার্ব খুন হয়েছে। আর স্যাডল ব্যাগ, পানির ক্যান্টিন, খাবারের স্যাক গুহার মধ্যে। রিভলভারে যে কটা গুলি ভরা আছে এই সম্বল, বাকি সব স্যাডল ব্যাগে। কাজেই বাঁচতে হলে অপেক্ষা করা ছাড়া পথ নেই। চাউনি সংকুচিত করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ও, কান খাড়া। অবশেষে একসময় প্রতীক্ষার অবসান হলো। খুব আফসা মতো একটা নড়াচড়া ধরা পড়ল চোখে। ইন্ডিয়ানরাও এত নিঃশব্দে এগোতে পারত কিনা সন্দেহ আছে। কি করতে হবে ঠিক করাই আছে ওয়েনের। ওদের দিক থেকে পাল্টা গুলি না এলে টার্গেট পাওয়া যাবে না। তাই আন্দাজে হলেও ওকেই প্রথমে গুলি করতে হবে। অবস্থানও পাল্টাতে হবে সাথে সাথে। রিভলভার তুলল ও। মাত্র 3টে বুলেট আছে চেম্বারে। ওদের আকর্ষণ করতে খরচ হবে একটা। বাকি দুটো দিয়ে অন্তত ব্যাটারদের একটাকে স্থায়ীভাবে অকেজো করে দিতে হবে। ফুট 30 দূরে অস্পষ্ট একটা নড়াচড়া দেখতে পেয়েই গুলি করল ও। একই সাথে ক্ষত স্থানে নতুন করে চোট লাগার ঝুঁকি নিয়েই জায়গা বদল করার জন্য জোর লাফ দিল। কারণ সেকেন্ডের মধ্যেই যে এখানে ওদের গুলি এসে আছড়ে পড়বে তা জানেও। ঘটলও তাই। কয়েক সেকেন্ডের মধ্যে একসাথে দুটো গুলি ছুটে গেল সেদিকে। তৈরি ছিল ওয়েন। গান ফ্ল্যাশ দেখা মাত্র লক্ষ্য স্থির করে দুটো গুলি করলো। তারপর এক মুহূর্ত নষ্ট না করে ছুটতে শুরু করলো উপরের দিকে। পেছন থেকে বৃষ্টির মতো ছুটে আসা গুলির পরোয়া নেই। মেসকিটের ঝোপ আর পাথরের আড়ালে আড়ালে ছুটতে থাকলো। যখন আর পারল না তখন থামলো। ফুসফুসে বাতাস ঢোকা আর বেরোনোর সময় বাঁশির মতো আওয়াজ তুলছে। মাসলগুলো যেন তরল পদার্থে পরিণত হয়েছে। অস্বাভাবিক ভারী লাগছে হাত পা। দু হাতে ভাঁজ করা দুই হাঁটু বের দিয়ে খাড়া টেইলে বসে পড়ল। হা করে শ্বাস নিতে নিতে তাকালো রিমের তলার দিকে। এখন থেমে থেমে গুলি হচ্ছে, তবে সম্পূর্ণ আন্দাজে। হঠাৎ ডেব্রাইটের খেয়াল হলো দুটো নয়, একটাই গান ফ্ল্যাশ দেখা যাচ্ছে ওখানে। তার মানে একটা বুলেট জায়গা মতোই লেগেছে। পরম স্বস্তির সাথে ভাবল। আরো কিছুক্ষণ থেমে থেমে উদ্দেশ্যহীন ঠুসঠাস করে হঠাৎই থেমে গেল গান ফ্ল্যাশ। হয়তো গুলি ফুরিয়ে গেছে। কারো একটানা চাপা কাতরানোর আওয়াজ ভেসে এলো। একটা উদ্বিগ্ন গলাও শুনতে পেল ওয়েন। কন কন কোথায় লেগেছে? পাছায়। হারামি কুত্তার বাচ্চাটাকে তুমি ধরো গিয়ে, এড। মাগো, রক্ত বেশি পড়ছে। কথায় নয়, জোরালো গঙ্গার দিয়ে জবাব দিল কন। একটু পর তার রাগ গলা ভেসে এলো। হাসলে কিন্তু আমি তোমাকে খুন করবো, এড। ফাজলামো রেখে শুয়োরের বাচ্চাটাকে ধরো গিয়ে, নইলে পালিয়ে যাবেও। পালাবে কোথায় হারামজাদা? কিন্তু তোমাকে এ অবস্থায় রেখে আমি যাব না। হার্বকেও কবর দিতে হবে। ভেবো না, 1000 বছর লাগলেও ওকে আমরা ঠিকই ধরব। ধীরে ধীরে লম্বা করে শ্বাস ছাড়ল ওয়েন। স্বস্তির
প্রয়োজনীয় সময় পেয়ে যাচ্ছেও। আহত আর নিহত দু ভাইয়ের ব্যবস্থা করতে এড ফাস্কেনকে ওয়েস্টম্যানদের রাঞ্চে ফিরে যেতে হচ্ছে। আবার এখানে ফিরে এসে ওর টেইল খুঁজে পেতে ওদের কমপক্ষে 24 ঘন্টা লেগে যাবে। সেরে ওঠার জন্যে সময়টা যদিও যথেষ্ট নয়, তবু দম ফেলার সুযোগ তো পাওয়া যাবে। নিচ থেকে ওদের কথাবার্তার আওয়াজ এখনো ভেসে আসছে। কনের ক্ষতস্থানে এডের ডাক্তারির সাথে খিস্তি খেউরও চলছে সমানে। একটু পর কনকে উঠে দাঁড়াতে সাহায্য করল এড। তারপর ওর ভর অনেকখানি নিজের কাঁধে চাপিয়ে নিচে নামতে শুরু করলো। আহত কনকে ঘোড়ার কাছে রেখে হার্পকে নিতে আবার রিমের নিচ পর্যন্ত উঠল সে। ওয়েন নড়ল না, নিশ্চল বসে থেকে গড়িয়ে পড়া রক্ত জমাট বাঁধার সুযোগ দিল। খানিক টেনে হিসড়ে হার্বের দেহ নিয়ে চাল বেয়ে ঢাল বেয়ে নামছে। হোঁচট খেয়ে পা হড়কে কয়েকবারই পড়তে গিয়েও নিজেকে সামলালো বহু কষ্টে। প্রতিবারই ভীষণ রাগে যিশুসহ যাকে মনে পড়ল তার গোষ্ঠী উদ্ধার করল। রাগে উন্মাদ হবার জোগাড়, অথচ কোনো প্রতিকার করতে পারছে না। জীবনে এরকম অসহ্য পরিস্থিতিতে কখনো পড়েনি এড ফাস্কেন। তাই এই অবস্থা। তেরসা এক টুকরো হাসি ফুটল ওয়েনের ঠোঁটে। ব্যাপারটা হাসির নয়, আরও 5-5টা ফাস্কেন রয়ে গেছে ওয়েস্টম্যানদের বাড়িতে। কনকে সেলিয়ার পাহারায় রেখে বাকি সবাই ওর খোঁজে এখানে ছুটে আসবে। ওরা চলে আসার পর যদি ইন্ডিয়ানরা যায় ওখানে। চোখ বুজে বিষয়টা নিয়ে ভাবতে শুরু করলো যুবক। কোমাঞ্চিরা হামলা করলে ওখানে থেকে ও নিজেই বা কী করতে পারত? কিছুই না। সেলিয়া নিজেই নিজের পথ বেছে নিয়েছে, এখন তাকেই মোকাবেলা করতে হবে এত সব শত্রুর। অনেক পরে দুটো ঘোড়ার খুরের আওয়াজ শুনতে পেল ওয়েন ডেব্রাইট। দক্ষিণে যাচ্ছে ফস্কিনরা। আস্তে আস্তে সে শব্দ মিলিয়ে গিয়ে শূন্যতা গ্রাস করে নিল পরিবেশকে। আরও কিছু সময় পর উঠে আস্তে আস্তে গুহার দিকে চলল যুবক। সেখান থেকে জিনিসপত্র নিয়ে আবার টেইলের দিকে ফিরে চলল। পথে খানিক খোঁজাখুঁজি করে রাইফেলটা কুড়িয়ে নিল। তারপর মন্থর পায়ে নিজের ঘোড়ার কাছে চলল দুর্বল শরীর টেনে টেনে। উপরে পৌঁছে ছোট একটা গর্ত মতো জায়গা দেখে ঝুঁকি সত্ত্বেও আগুন জ্বালল ও। ক্যাকটাসের কাঁটা ভর্তি পা নিয়ে চলা সম্ভব নয়, ওগুলো তুলতে হবে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে আধ ঘন্টা ধরে একের পর এক কাঁটা তুলে গেল, তবু সব তোলা সম্ভব হলো না। তারপর রিভলভার রিলোড করে বুটজোড়া পরে নিল, স্যাডল চাপালো, আগুন নিভিয়ে দিয়ে ঘোড়ায় চড়ে বসলো। নিচে নেমে উত্তর দিকে ঘোড়ার মুখ ঘুরিয়ে রওনা হয়ে গেল। 1 মাইল এগোনোর পর থামতে বাধ্য হলো। একটানা এতদিন ধরে ঘোড়াটার উপর দিয়ে যে ধকল গেছে তা পুরোপুরি কাটিয়ে উঠতে সময় লাগবে ওটার। মাথা ঝুলে পড়েছে পশুটার, চলতে নিশ্চয় কষ্ট হচ্ছে খুব। ওয়েনের নিজের অবস্থাও সুবিধের নয়। সামনের দুর্গম বন্ধুর পথ পাড়ি দেওয়ার মতো যথেষ্ট শক্তি সঞ্চয় করতে আরও সময় দরকার, কিন্তু কিভাবে সম্ভব তা? কেটে পড়ার জন্য 24 ঘন্টা সময় পাওয়া গেছে মাত্র। ওটা 3 গুণ বেশি হলে হয়তো যথেষ্ট বিশ্রামের সুযোগ পাওয়া যেত। সেক্ষেত্রে এখান থেকে এত দূরে সরে যেতে পারত যে ফ্যাসকেনদের পক্ষে ওকে ধরা কোনোদিনই সম্ভব হতো না। ঘোড়াটার ঝুলে থাকা মাথার দিকে তাকিয়ে ভুরু কোচকালো। খুব বেশি ঝুঁকি থাকলেও একটা রাস্তা অবশ্য আছে। ক্যাকটাসের কাঁটা তুলতে গিয়ে সময়টা নষ্ট না হলে বোধহয় ব্যাপারটা কিছু সহজ ছিল, তবু চেষ্টা তো করা যেতে পারে। মনের সাথে বোঝাপড়া করে নিয়ে ঘোড়ার মুখ দক্ষিণে ফেরালো ওয়েন ডেব্রাইট। স্পার দাবিয়ে খাটো খাটো লাফে যতটা জোরে সম্ভব পশুটাকে ছোটালো সেদিকে। গাঢ় অন্ধকারে
অনেকটা অন্ধের মতো পথ চলতে হচ্ছে ওকে। ফসকানদেরও দ্রুত ছোটার বাধা আছে। একজন আহত, আরেকজন নিহতকে নিয়ে চলতে হচ্ছে এটকে। তার উপর ঘোড়া একটা কম, তাই আশা আছে ওদের ধরে ফেলা সম্ভব হবে। পালা করে গতি কমিয়ে বাড়িয়ে ছুটছেও। অন্ধকারের জন্য শত্রুদের খুঁজে না পাওয়ার সম্ভাবনাটা থাকলেও সম্ভাবনা থাকলেও আপাতত সে আশঙ্কা নেই, কারণ কনবেটা নিশ্চয় ব্যথায় চেঁচাচ্ছে, আর বড় ভাই তাকে ধমকে চুপ করাতে চেষ্টা করছে। তাতে যে শব্দ হচ্ছে তা অনেক দূর থেকেও শোনা যাবে। কিছু দূর পরপর ঘোড়াকে নিশ্চল দাঁড় করিয়ে কান পেতে শোনার চেষ্টা করছে যুবক। একবার ঝগড়ার আওয়াজ কানে এলো। নিশ্চিত হয়ে নিল, হ্যাঁ, ফ্যাসকেন রাই। ওর ডান দিকে রয়েছে ওরা। মনে মনে একটা রেয়ারিং নিয়ে ঘোড়াটাকে সোজা ছোটালো ওয়েন। আরও 15 মিনিট জোরে ছুটে দ্বিতীয়বার থামল। উৎকণ্ঠ হয়ে ওদের শব্দ শুনে আবারও রিয়ারিং নিল। ফের ছুটল দিক পরিবর্তন না করে। তৃতীয়বার যখন থেমে দাঁড়ালো তখন ফ্যাসকেনদের ছাড়িয়ে অনেক দূর এগিয়ে এসেছে। নেমে ঘোড়াটাকে বাঁধল ডেব্রাইট। পরিশ্রান্ত দেহ টেনে নিয়ে এসে দাঁড়ালো একটা ছোট ঢেউয়ের মতো জায়গার চূড়ায়। কান পেতে রাখলো বাতাসে। দুর্বল হলেও ওদের কথাবার্তা শোনা যাচ্ছে। পাছায় গুলি খাওয়া কন কিভাবে ঘোড়ায় বসেছে যদি দেখতে পেত নিশ্চয় দারুণ মজার একটা দৃশ্য হবে সেটা। কল্পনা করে হাসি পেল ওর। 5 মিনিট মন দিয়ে ওদের এগিয়ে আসার শব্দ শুনল যুবক। তারপর জায়গা বদলে 200 গজ সরে গেল। 2-3 মিনিট কান পেতে থেকে আবারও সরে গেল ওই জায়গা থেকে। এবার একটা ঢিবি মতো দেখে তার উপর উঠবে ঠিক করলো। ওর ধারণা অনুযায়ী জায়গাটা ওদের যাওয়ার পথের পাশে পড়বে। কাপা হাতে রিভলভারের হ্যামার টানল। রাইফেলটা বুট থেকে না এনে ভুল করেছে ভাবল। ধীর গতিতে এগিয়ে এলো ফাসকেনরা। যদিও দেখা যাচ্ছে না এখনো, তবে কথাবার্তা পরিষ্কার শোনা যাচ্ছে। লোকগুলো এতটা তেতে আছে যে কোমাঞ্চিদের পাতা ফাঁদে ঢুকে পড়ার সম্ভাবনার কথাও ভাবছে না। স্থির হয়ে বসে থাকলো ডেব্রাইন। দেহের প্রতিটি মাসল টানটান হয়ে আছে উত্তেজনায়। অপেক্ষার মিনিটগুলো পার করতে লাগলো অধীর হয়ে। 11 জীবনে কখনো এমন কঠিন দুরবস্থায় পড়েনি এড ফাস্কেন। কোথায় ভাইয়ের হত্যাকারীকে শাস্তি দেবে তা না, উল্টে তাকে ছেড়ে এখন ফিরে যেতে হচ্ছে। এ যেন অনেকটা ভিক্ষা চাই না মা, কুকুর ঠেকাও অবস্থা। রাগে মাথা খারাপ হবার জোগাড় তার। এক মনে গজগজ করতে করতে চলছে, কোনো দিকে খেয়াল নেই। থাকলে দেখতে পেত তার ঘোড়ার কান সামনের দিকে একবার খাড়া হয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে গেল। একটু পর ওটা নাক টেনে উঠল। ডান দিক থেকে আবার দিল অন্যটা। এইবার বাস্তবে ফিরে এলো সে। ভেতরে বাদ্য বেজে উঠল। বিপদের আশঙ্কায় গা ছমছম করে উঠল তার। সামনে ডানে বায়ে তাকিয়ে মনে হলো রাগে অন্ধ হয়ে থেকে মস্ত ভুল করে ফেলেছে সে। নিশ্চয় ওয়েন ডেব্রাইট আবারও ফাঁদ পেতে রেখেছে। মাথা ঠান্ডা করে ভেবে দেখতে গিয়ে বুঝতে পারল এমন পরিস্থিতিতেও ও নিজেও একই কাজ করত। একটা ভাবনা বিদ্যুৎ চমকের মতো খেলে গেল মগজে। হার্পকে খুন আর কনকে আহত করে ধুরন্ধর লোকটা 36 ঘন্টার আয়ু বাড়িয়ে নিয়েছে। তাকে অথবা ঘোড়া দুটোকে মেরে আরও 36 ঘন্টা বাড়িয়ে নেবার কথা ভাবতেই পারে সে। শয়তানটার বুদ্ধিকে খাটো করে দেখা উচিত হবে না। এমনিতেই অনেক ক্ষতি হয়ে গেছে। সাথে সাথে চলতি ঘোড়া থেকে ঝাঁপিয়ে পড়ে কয়েক গড়ান দিল সে মাটিতে, এবং ঠিক তখনই গান ফ্ল্যাশ দেখতে পেল। 100 ফুটেরও কম দূর থেকে পরপর দুটো গুলি ছুঁড়েছে ডেব্রাইট। নিস্তব্ধ প্রান্ত কাঁপিয়ে দিয়ে ছুটে চলে গেল বুলেট দুটো। আবারও গুলি ছুটল সামান্য একটু বিরতি দিয়ে। আত্মচিৎকার ছেড়ে ধপাস করে পেছন দিকে উল্টে পড়ল
এডের ঘোড়া। কয়েকবার গড়াগড়ি দিয়ে পা ছুঁড়ে চুপ হয়ে গেল ওটা। কনের ঘোড়া সামনে পা ফেলতে গিয়ে বিকৃত গলায় চেঁচিয়ে উঠল। পর মুহূর্তে হুড়মুড় করে পড়ে গেল মুখ থুবড়ে। পিঠ থেকে বস্তার মতো খসে পড়ল কন। ঘোড়ার পিঠের নিচে পা আটকা পড়ল তার। ভয়ঙ্করভাবে চার পা ছুটছে ঘোড়াটা, সেই সঙ্গে আর্তনাদ করছে। ওটার নিচে চাপা পড়ে কনও গলা ফাড়াচ্ছে পাল্লা দিয়ে। ওদিকে নজর নেই এডের। কয়েক গড়ান দিয়ে উঠে পড়ল সে। যেদিক থেকে ওয়েন ডেব্রাইট গুলি ছুঁড়েছে নিচু হয়ে সেদিকে ছুটতে শুরু করলো। পিস্তল হোলস্টার মুক্ত করে নিয়েছে দৌড়ের উপর। হোঁচট খেয়ে পড়ে মাথা ঠুকে গেল তার পাথুরে মাটিতে। ধুলোবালি ঢুকে গেল হা হয়ে থাকা মুখে। থুতু করে সেসব ফেলতে গিয়ে মহা আক্রোশে কিছু অশ্রাব্য খিস্তিও করল এর। থেমে থাকলো না সে, উঠেই আবার ছুটতে শুরু করলো। সমস্ত সত্তা জুড়ে প্রতিশোধ নেবার অদম্য স্পৃহা তার। নিজের নিরাপত্তার দিকে পর্যন্ত খেয়াল নেই। যে জায়গা থেকে গুলি হয়েছিল তার খুব কাছে পৌঁছে গেছে সে, কিন্তু দেখতে পাচ্ছে না কাউকে। হামাগুড়ি দিয়ে আরো খানিকটা এগিয়ে নিশ্চিত হলো ওখানে সত্যি কেউ নেই। বাতাসে কান পাতল সে, থেমে দাঁড়িয়ে। দৌড়ানোর একটা ক্ষীণ শব্দ শুনতে পেল পরক্ষণে। পালাচ্ছে দুশ্মন। শব্দ লক্ষ্য করে ছুটতে শুরু করলো সে, এবার আরো জোরে। কিছুতেই পালাতে দেবে না ওয়েন ডেব্রাইটকে। ওয়ে খুন করে সমস্ত জ্বালা জুড়াবে এড ফাস্কেন। নিঃশ্বাস টানা ছাড়ার সময় হ্যাপরের আওয়াজ হচ্ছে। পেছন থেকে ঘোড়া আর কনের চিৎকার ভেসে আসছে। সেদিকে লক্ষ্য নেই তার। ছুটছে একরোখা গোয়ারের মতো। 200 গজ পর দূরে একটা ছুটন্ত কাঠামো দেখতে পেল মুহূর্তের জন্য। হ্যামার টেনে সামনে বাড়িয়ে ধরল পিস্তল। ছোটার উপরই দুবার গুলি করল কাঠামোর উদ্দেশ্যে, কিন্তু থামল না সেটা। অদৃশ্য হয়ে গেল পর মুহূর্তে। অন্ধকারে স্যাডলে চাপ্পড় মারা, ঘোড়ার দুপাশে স্টিরাপ, লেদারের বাড়ি খাওয়া, স্পটের ঘষা ইত্যাদি সব আওয়াজ ভেসে আসছে এডের কানে। ঘোড়ার খুঁড়ে শব্দও শুনছে, কিন্তু দেখতে পাচ্ছে না কিছুই। তাকে হতাশার সাগরে ফেলে দ্রুত কেটে পড়ছে ওয়েন ডেব্রাইট। বোবা আক্রোশে ফুঁসছে এড ফাস্কেন। বুঝতে পারছে বিদেশি খুনিটার বুদ্ধির কাছে আবারও হেরে গেছে সে। শয়তানটাকে দেখা মাত্র থেমে নিশানা ঠিক করে গুলি করা উচিত ছিল, করেনি বলে আফসোস হচ্ছে। মাথা গরম করার জন্য ধিক্কার দিল সে নিজেকে। ছোটা বন্ধ করে দাঁড়িয়ে পড়ল। ডেব্রাইটের গমন পথের দিকে একের পর এক গুলি চালিয়ে চেম্বার খালি করে ফেলল পিস্তলের। শুরুতে লোকটাকে খুন করে অবিকে হত্যার প্রতিশোধ নেয়ার ইচ্ছা ছিল পারিবারিক চেতনার ফসল। কারণ যে জন্যই হোক অচেনা লোকটা অবিকে মেরে পুরো পরিবারেরই অস্তিত্ব নিয়ে টান মেরেছে। প্রতিশোধ নিতে না পারলে অন্য সুযোগ সন্ধানীরাও চ্যালেঞ্জ ছুটতে শুরু করবে। কাউকে সে সুযোগ না দিয়ে শুরুতেই একটা দৃষ্টান্ত খাড়া করা দরকার ছিল ফ্যাসকেনদের। কিন্তু এখন এদের মনে হচ্ছে বিষয়টা ওর ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ওয়েন ডেব্রাইট প্রতি পদে যেন ওকেই চ্যালেঞ্জ করছে, খোঁচাচ্ছে, রক্ত ঝরাচ্ছে, আঘাত করছে, কিন্তু খুন করার আগ্রহ দেখাচ্ছে না। হতাশা, আক্রোশ আর ডেব্রাইটের প্রতি ঘৃণা কুরে কুরে খাচ্ছে মগজ। ভীষণ রাগে কাঁদছে সে। হঠাৎ উন্মাদের মতো আকাশের দিকে ঘুষি পাকিয়ে হাত তুলল। গলা ফাটিয়ে চিৎকার করে সেখানকার বাসিন্দাদের অভিশাপ দিয়ে দিল যা তা বলে। বিশাল শূন্য প্রান্তরে সেই চিৎকারের শব্দ ছড়িয়ে পড়ল। অবশেষে ক্ষুব্ধ অবসন্ন এড ধপ করে মাটিতে বসে পড়ল। মনে এখন একটাই বাসনা, ওয়েন ডেব্রাইটকে খুন করে বুঝিয়ে দেয়া যে এড ফাস্কেনকে চ্যালেঞ্জ করার পরিণতি কত ভয়ঙ্কর। তাতে যদি 1000 বছর লাগে তাও সই। দরকার হলে তার সবকটা ভাইকে উৎসর্গ করবে সে। নিজেও শেষ হয়ে যাবে, তবু ছাড়বে না হারামজাদাকে।
উঠে অবসন্ন দেহ টেনে নিয়ে চলল সে। কনের ঘোড়া মাটিতে পড়ে এখনো সমানে পা চালাচ্ছে। অন্যমনস্কভাবে পিস্তল রিলোড করতে গিয়ে হোঁচট খেল এর। সচেতন হয়ে তাড়াতাড়ি কাজটা সেরে দ্রুত পা চালালো। কাছে গিয়ে অবস্থা দেখে সিদ্ধান্ত পাল্টে নিল। মারা যাবে না পশুটাকে, আহত হলেও এখন ওটাই একমাত্র বাহন। কন আর হার্পকে বয়ে নেবার কাজটা ওটাকে দিয়েই করিয়ে নিতে হবে। ও লেস্টারে রেখে দিল সে পিস্তল। এগিয়ে গিয়ে কনকে টেনে বের করলো ঘোড়ার নিচ থেকে। তার চিৎকার চেঁচামেচি কানেই তুলল না। ঘোড়াটাকে জোরে জোরে লাথি মারতে শুরু করলো বিশেষ কায়দায়। লাথির চোটে কিছুক্ষণের মধ্যে চেষ্টা করে উঠল ওটা, কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারছে না। সামনের একটা পা মাটিতে ছোঁয়াতেই পারছে না। দেয়াশালায় কাঠি জ্বালল এর। কাছে গিয়ে দেখলো পাটা হাঁটুর নিচ থেকে ভেঙে গুড়িয়ে গেছে ওটার। অবশ্য তেমন রক্ত পড়ছে না ক্ষত থেকে। ভাগ্যের গোষ্ঠী উদ্ধার করতে করতে হার্বের মৃতদেহ ওটার পিঠে তুলে দিল সে। তারপর স্যাডলের উপর আড়াআড়ি কনকেও তুলে উপর করে শুইয়ে দিল। শিকার করা হরিণ ঘোড়ার পিঠে করে আনার মতো করে দুজনকে বেঁধে দিল ভালো করে। এবার এক হাতে রাইফেল আর অন্য হাতে লাগাম টেনে দক্ষিণ দিকে ওয়েস্ট মেয়ারদের রাঞ্চের পথে পা বাড়ালো। পথ চলার কষ্ট ভুলে থাকতেই হোক, অথবা প্রচণ্ড আক্রোশের বশেই হোক, ওয়েন ডেব্রাইটকে নিয়ে ভাবতে বসলো এড ফাস্কেন। পরিকল্পনা আটলো তাকে কিভাবে খুন করবে। স্বাভাবিক মৃত্যুর সুযোগ বজ্জারটাকে দেবে না সে। অনেক পাওনা হয়েছে ব্যাটার, সেসব আগে শোধ করতে হবে। বন্দীদের উপর কোমাঞ্চিদের অত্যাচার চালানোর অনেক নমুনা জানে এড। ডেব্রাইটকেও সেরকম কোনো এক পন্থায় মারবে। আর ওকে সাহায্য করার জন্য সেলিয়ারও কিছু পাওনা হয়েছে। চোখ মেলে ওয়েনের যন্ত্রণাদায়ক মৃত্যুর পুরো দৃশ্য দেখাটাই হবে তার উপযুক্ত শাস্তি। ন্যাংচানো ঘোড়া টেনে নিয়ে হেঁটে চলেছে এড ফাস্কেন। ক্লান্তিতে দেহ অবসন্ন, তবু থামছে না। পথেরও যেন শেষ নেই। এতক্ষণে রাগের মাত্রা পড়ে গেছে অনেক। তার বদলে ওয়েনের প্রতি ঘৃণা জমতে শুরু করলো। প্রতি পদক্ষেপ, প্রতি মাইলের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে তা। একসময় অবচেতন মন থেকে ওয়েন ডেব্রাইটের চেহারা মিলিয়ে গেল। সেখানে ফুটল তার ভাই কনের চেহারা। তাকেই ঘৃণা করতে শুরু করলো সে। এই যত নষ্টের গোড়া, ওর কারণে এই দেরির মধ্যে পড়তে হলো। নইলে এতক্ষণে খুনিটাকে ধরার জন্য আবার রওনা করার চিন্তা করা যেত। ঘোড়াটাকে মনে মনে তিরস্কার করছে সে, কারণ লাগাম ধরে তাকেই টেনে নিয়ে এগোতে হচ্ছে ওটাকে। নিজে থেকে চলছে না হারামিটা। অথচ মাত্র একটা পা তো হারিয়েছে শালা। হার বেঁচে নেই, তবু তার প্রতিও ঘৃণা হচ্ছে ওর। কারণ তার দেহ শোলার তৈরি নয়, ওজন আছে ওটার। ঘোড়াটার উপর অতিরিক্ত চাপ পড়েছে ওর জন্য। এতে করে বেশি দেরি হয়ে যাচ্ছে। রাত শেষ হয়ে সকাল হলো, তবু থামছে না এড। ব্যথা আর পিপাসায় কন চেঁচাচ্ছে, অনুনয় করে পানি চাইছে। কান দিচ্ছে না সেদিকে। গোয়ারের মতো এগোচ্ছে একটানা। সূর্যের নির্দয় উত্তাপে গতি মন্থর হয়ে এলেও ছায়ায় বিশ্রাম নেওয়ার চিন্তা মাথায় নেই তার। পথে একবার পানি পড়ল সামনে। সামান্য সময়ের জন্য সেখানে থামল সে। কনকে পানি খাইয়ে নিজেও খেলো। তারপর আবার চলা। এছাড়া সারাদিনে আর মাত্র একবার বাধ্য হয়ে থামতে হয়েছে তাকে। কয়েক জায়গায় বুটের তলা ক্ষয়ে গিয়ে পা বেরিয়ে পড়ায় কষ্ট হচ্ছিল। ট্রাউজারের পায়ের দিকের খানিকটা কাপড় ছিঁড়ে কয়েক ভাঁজ করে সেখানে ভরে নিল। সীসার মতো ভারী হয়ে ফুলে উঠেছে, তবু গা করেনি। কি যেন এক ঘোরের মধ্যে আছে সে। দিন ফুরিয়ে রাত, তারপর আবার সকাল হলো। বিরামহীন একটানা হাঁটছেই এড ফাস্কেন। অবশেষে
সূর্য ওঠার অনেক পরে ক্লান্ত শ্রান্ত মর দেহটাকে টেনে ওয়েস্টম্যানদের আঙিনায় ঢুকল। চোখের পাতা ভারী হয়ে চোখ ছোট দেখাচ্ছে তার, কিন্তু তার মধ্যেও সে চোখে তীব্র প্রতিশোধের আগুন ঠিকই জ্বলজ্বল করছে। ঘর থেকে 100 গজ মতো দূরে থাকতে মাটিতে ঢলে পড়ল এর। দেখতে পেয়ে ছুটে এসে ধরাধরি করে ভেতরে নিয়ে গেল আর তার অন্য সব ভাই।